আজকে এই প্রথম সম্মেলনে যে মানুষগুলোকে নিয়ে চারা গাছ রোপণ করতে এসেছি তার চেষ্টা চালাচ্ছি, তাও তো সকলের সঙ্গে সাফল্যমণ্ডিত হওয়ার দিকে এগোচ্ছে। আমরা আজকের দিনে যে পেশায় আছি, যে পেশায় থেকে নিজের সংসার প্রতিপালন দিচ্ছি, যে পেশায় থেকে নিজের বাচ্চাদের শিক্ষার আলো দেখাতে পারছি, যে পেশায় দেখে নিজের সম্পত্তি তৈরি করতে পারছি এবং সমাজের বুকে একটা সম্মানের জায়গায় বা একটা নিজস্ব পরিচিতির জায়গা করতে পেরেছি, সেই পেশা সম্পর্কে আপনাদের জানা উচিত। আমরা যদি আমাদের ইতিহাস পড়ে যাই তাহলে বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভবিষ্যৎও আমাদের অস্বীকার করবে। তাই আমাদের ইতিহাস প্রত্যেককে জানতে হবে। আমরা যদি প্রাচীন যুগের ইতিহাস না করি, মধ্যযুগের ইতিহাস বুঝবো না। মধ্যযুগের ইতিহাস যদি না করি, আধুনিক ভারতবর্ষের ইতিহাসও বুঝবো না। তাই কালের নিয়মে আমাদের ইতিহাসের প্রেক্ষাপট তৈরি হয় এবং সেই ইতিহাস আমাদের আত্মস্থ করতে হয়। একটু পেছন দিকে যদি ফিরে যাই, যেমন ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশ প্রায় 100 বছর ধরে শাসিত ছিল, তখন ব্রিটিশ পার্লামেন্টের পাশ হওয়া আইন অনুযায়ী এই দেশ পরিচালনা হতো শুধুমাত্র শোষণ করার উদ্দেশ্য নিয়ে। সেই রকম একটি আইন ব্রিটিশদের সুবিধার্থে 1889 সালে লিগাল প্র্যাকটিশনার্স অ্যাক্ট পাস হয়। ভারতবর্ষে এই পেশা লিগাল ফিল্ডের যারা আছে তাদের নিয়ে একটি নির্দিষ্ট রুলসে বাঁধার জন্য 1879 সালে লিগাল প্র্যাকটিশনার্স অ্যাক্টে আমরা যারা আজকের দিনে এই পেশায় আছি তাদেরকে উল্লেখ করা হয়েছিল ক্লার্কস অব রেমিডিও এজেন্ট হিসাবে। অর্থাৎ তৎকালীন সময়ে বিভিন্ন কালেক্টরেট অফিসগুলোয়, বিভিন্ন কোর্টে বা আরও বিভিন্ন জায়গায় দপ্তরে যে সমস্ত রেভিনিউ এজেন্ট ছিল, সেই রেভিনিউ এজেন্টদের যারা কাজে সহযোগিতা করতেন তারা ছিলেন ক্লার্কস অব রেভিনিউ এজেন্ট। 1879 সালের লিগাল প্র্যাকটিশনার্স অ্যাক্টে চ্যাপ্টার করে উল্লেখ করা আছে। তারপর 47 দেশ সারি বঙ্গা যমুনারি অনেক জ্বর বয়ে গিয়েছে। আমরা 1961 সালে অ্যাডভোকেটস অ্যাক্ট পেয়েছি। তারপরে আমাদের অ্যাডভোকেটস অ্যাক্ট এর পরেই আমাদের অ্যাডভোকেটস ক্লার্ক রুল ভারতবর্ষে প্রণয়ন হয়। সেই অনুযায়ী আমরা শিখাব অ্যাডভোকেটস ক্লার্ক। আমরা বলতে কারা? যারা শুধুমাত্র কোর্টে কাছারিতে কাজ করতাম। ভারতবর্ষের এখনো সব রাজ্যে পশ্চিমবঙ্গ বাদে শুধুমাত্র কোর্টে যারা কাজকর্ম করে তাদেরকে অ্যাডভোকেটস ক্লার্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর যারা অন্যান্য ক্ষেত্রে কাজ করে, রেজিস্ট্রি অফিস, বিএলআর অফিস অথবা আরটিও অফিস, দে আর সাবঅর্ডিনেট অ্যাডভোকেটস ক্লার্ক। কিন্তু সেই জায়গায় যে অ্যাডভোকেটস ক্লার্ক রুল স্বাধীন ভারতবর্ষে আছে, সেখানে শুধুমাত্র যে সমস্ত অ্যাডভোকেটরা আমাদের স্বীকৃতি দিয়েছিল তাদের ক্লার্ক হিসাবেই, এবং তাদের সেই রেকমেন্ডেশন নিয়ে ডিস্ট্রিক্ট জজ সাহেবের কাছ থেকে আমাদের 1 বছরের জন্য একটি লাইসেন্স পেতে হতো এবং সেই লাইসেন্স নিয়ে আমাদের কাজ করতে হতো কোর্টে। এর আগে 1942 সালে বেঙ্গল কমিটসে আরো একটি আইন পাস হয়। সে আইনটা কেন পাস হয়েছিল? যে ক্লার্কস অব রেভিনিউ এজেন্টের নামে বিভিন্ন অফিস চত্বরে আরো বেশ কিছু মানুষের আনাগোনা হচ্ছে তাদের আটকানোর জন্য। সেই যে কালো আইন,
সে আইনটি হলো দ্য টাউট অ্যাক্ট 1942, দ্য বেঙ্গল টাউট অ্যাক্ট 1942। সেখানে যারা স্বীকৃত ক্লার্কস অফ রেভিনিউ এজেন্ট নয় তাদেরকে ধরে টাউট অ্যাক্টে বিচার করার উপর আজও পর্যন্ত ব্রিটিশদের তৈরি করা ব্রিটিশ ভারতবর্ষের তৈরি থেকে আইন আতি নাই। তারপরে আমরা অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 এবং তারপরে অ্যাডভোকেটস ক্লার্কস রুল পেয়েছি। এই বন্ধু যখন একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে, আমরা দেখতাম কোথাও কোনো কোর্ট চত্বরে যদি কোনো উকিলবাবুর সঙ্গে আমাদের কোনো বিষয়ে ভোটের অমিল হতো, তাহলে সেই উকিলবাবু আমাদের পরের 1 বছরের জন্য আর রেকমেন্ডেশন দিতেন না। কোনো উকিলবাবু যদি রেকমেন্ডেশন না দিতেন, তাহলে আমরা আমাদের নতুন লাইসেন্স করা এবং পুরানো লাইসেন্সে রিনিউ করা করতে পারতাম না। নতুন উকিলবাবু আমাদের কেন দেবে? আমরা তো তাদের কাছে টেস্ট দিই না। আমাদের মক্কেলরা তো নির্দিষ্ট একটি যে উকিলবাবুর সাথে আমরা কাজ করি তার কাছেই দেওয়া হয়। সেই জন্য নতুন উকিলবাবুরাও আমাদের রেকমেন্ডেশন দিতে চাইবেন না। মানুষের কাজ করতে গিয়ে ভুল ভ্রান্তি হতে পারে। হয়তো উকিলবাবুর সঙ্গে কোনো চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী আমি ক্লায়েন্টকে রিলিফ দিতে পারলাম না, সেটা নিয়ে মতের বিরোধ হতে পারে। অথবা উকিলবাবু আমাকে যে গাইড করেছিলেন আমি তার বাইরে গিয়ে এক্সট্রা কিছু করে পেরেছি, সেটাও হতে পারে। এ নিয়ে উকিলবাবুদের সঙ্গে বিরোধিতার জায়গা তৈরি হলে আমাদের লাইসেন্সগুলো কিন্তু আটকে যেত রিনিউ হওয়া থেকে। এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের একটা স্বাধীন সত্তা এই জাতি রূপে এই জাতির মধ্যে তুলে ধরার জন্য আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কি করলে যে আমার একটা স্বাধীন সত্তা তুলে ধরতে হবে। এরা করবো উত্তর 24 পরগনা প্রদ্যুৎ মুখার্জি এগিয়ে রে, এবং তিনি প্রথম আহ্বান করলেন যে অ্যাডভোকেটস ক্লার্ক নয়, আমরা যারা সিনিয়র ক্লার্ক আছি তারা অনেক অ্যাডভোকেটের থেকেও অনেক বেশি কিছু জানি। অনেক অ্যাডভোকেট আছে যারা জুনিয়র লেভেলে, তারা আমাদের কাছে কাজ শিখতে আসে। আর আমরা শুধুমাত্র অ্যাডভোকেটের কাজ করি, তাহলে নিজস্ব কিছু কাজকর্ম আছে। তাই আমাদের এই যে ডেজিগনেশন, এই যে স্বীকৃতি, এটাকে পরিবর্তন করতে হবে, আমাদের নিজস্ব নাম দিতে হবে। এবং তিনি বোধ আজকের যিনি ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক স্টেট কাউন্সিলের চেয়ারম্যান চঞ্চল কুমার বোস, সেই চঞ্চল কুমার বোস এবং প্রদ্যুৎ মুখার্জিরা এই বাংলায় প্রথম একটি নামের উদ্ভাবন ঘটালে ল ক্লার্ক সারা ভারতবর্ষের মধ্যে তবু, এবং বললেন যে আমাদের ল ক্লার্ক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এবং আমরা কোনো উকিলবাবুর রেকমেন্ডেশন নিয়ে 1 বছরের লাইসেন্স নয়, একটা উকিলবাবু 3 বছর অথবা ইন্টিগ্রেটেড হলে 5 বছর এলএলবি করার পরে তারপরে ইন্টার্নশিপ করে তারপরে সে বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট পেয়ে সে স্থায়ীভাবে কাজ করতে পারে। সেই জায়গায় উকিলবাবুরা যে বার কাউন্সিল পেয়েছে, একই রকম একটি কাউন্সিল আমাদের দিতে হবে এবং সেই কাউন্সিল থেকে আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দিতে হবে। তার জন্য যদি কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হয়, তার জন্য কোনো যদি কোয়ালিফিকেশনের বন্দোবস্ত হয়, তার জন্য যদি কোনো এক্সপিরিয়েন্সের দেখার বিষয় কাটে, সেগুলো দেখে সেটা আমাদের আদায় করতে হবে। 1977 সাল বাংলায় তখন আরো একটি পরিবর্তনের সরকার। দক্ষিণ 24 পরগনা সদর কোর্ট কলকাতার আলিপুরে, যে আলিপুরে স্বাধীনতা সংগ্রামীদের বিচার হতো, যে আলিপুর যে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে ক্ষুদিরাম বোস যেখানে বন্দী ছিলেন, যাদের বিচার হয়েছিল, সেই আলিপুর কোর্টের স্বনামধন্য
একজন ল ক্লার্ক, অ্যাডভোকেটস ক্লার্ক, আমাদের এই শ্রেণীর মানুষ দাউদ খান, তিনি দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতলেন। আমাদের শ্রেণীর একজন মানুষ প্রথম বিধানসভায় প্রবেশ করলেন এবং 77 সালে উনি বিধানসভায় প্রবেশ করার সাথে সাথেই প্রদ্যুৎ মুখার্জি আহ্বান করলেন যে আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমাদের দাবি দেওয়া শুধুমাত্র কোর্ট চত্বরে নয়, বিধানসভায়ও আমাদের 0 আওয়ারে, মেনশন আওয়ারে তুলে করতে হবে। সরকারের থেকে যেভাবেই হোক আমাদের দাবি দেওয়া ছিনিয়ে আনতে হবে। সমস্ত কোর্ট চত্বরে পশ্চিমবঙ্গের 93টা কোর্ট, সমস্ত কোর্টে অ্যাডভোকেটস ক্লার্ক অর্থাৎ আজকের ল ক্লার্করা যারা আমাদের পূর্বসূরি ছিলেন তারা ঐক্যবদ্ধ হলে এবং সেই সাথে সাথে যারা বিএলআরও অফিস, যারা রেজিস্ট্রি অফিস, যারা পরিবহন দপ্তরে কাজ করতেন তাদেরকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করলে। কিন্তু সেই সময় গণসংগঠন করার রীতিনীতি অনুযায়ী যেহেতু সংগঠন তৈরি করতে হলে, আন্দোলন করতে হলে একটা ব্যানার প্রয়োজন, তাই একটি সংগঠনের নাম দিতে হবে এবং সেই সংগঠনের নাম কি দেওয়া হবে আমাদের পূর্বসূরীরা মিলে ঠিক করে সেই সংগঠনের নাম দেওয়া হবে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। যৌথভাবে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য দ্বিতীয় সংগঠনের তো কোনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করা হয়নি, কারণ আমাদের মূল লক্ষ্য সরকারের থেকে দাবি দেওয়া আদায় করা, আমাদের ল ক্লার্ক নামের স্বীকৃতি পাওয়া। প্রদ্যুৎ মুখার্জি, দাউদ খান, চঞ্চল বসেরা শুরু করলেন আন্দোলন। একের পর এক বিধানসভায় প্রশ্ন উঠতে থাকলো, একের পর এক আন্দোলন শুরু হতে থাকলো, একের পর এক পেন ডাউন, বিভিন্নভাবে পেন ডাউন কর্মসূচির মধ্য দিয়ে কোর্ট অচল করে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে থাকলো এবং তারপর আমরা রাজপথ দখল করেছি, গাইটাস বিল্ডিং অভিযান করেছি। আমাদের পূর্বসূরীরা সেই সময় আন্দোলনের যে ঝাঁজ দেখিয়েছিল সেই ঝাঁজের মধ্য দিয়ে সরকার চিন্তা ভাবনা করলো এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বসলো, আমাদের দাবি দাওয়া কি জানতে চাইলো। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে 1996 সাল বর্ধমানে দুর্গাপুর শহর, সেখানে আমাদের পাশের রাজ্য বিহার, আজকে ঝাড়খণ্ড, সেখানকার ধানবাদ পোর্টে আমাদের পদম কুমার ভাট সহ ত্রিপুরা, ওড়িশা, বিহার এবং আরো বেশ কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের বেশ নেতৃত্বরা, অ্যাডভোকেটস ক্লাব বা ল ক্লাব নেতৃত্বরা এক জায়গায় উপস্থিত হলেন। তারা বললেন পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণসংগঠনের রূপ নিয়ে ল ক্লার্কদের দাবি দাওয়া আদায়ের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে। শুধু পশ্চিমবঙ্গ থেকে আমাদের দাবি দেওয়া, আমাদের স্বীকৃতি পেলে হবে না, আমাদের এই শ্রেণীর মুক্তির জন্য সারা ভারতবর্ষে আমাদের একটি সেন্ট্রাল অ্যাক্টের প্রয়োজন আছে এবং সেখানে ঠিক হলো একটি সর্বভারতীয় সংগঠনের প্রয়োজন আছে এবং সেটি তৈরি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আজকের অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের বীজ সেলিং সেখানেই পোতা হয়েছিল 1996 সালে এবং এই 96 সালে সরকারের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে আমাদের ল ক্লাব সংগঠনের প্রতিনিধিরা দফায় দফায় আলোচনায় বসেছে। আলোচনায় বসার পরে সরকার স্বীকার করেছে, মাথা নত করেছে, বাধ্য হয়েছে আমাদের জন্য একটি আইন এই রাজ্যে আনতে। তারপর 1997 সাল পশ্চিমবঙ্গের বিধানসভায় সে ঐতিহাসিক আইন পাস হয়, ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট 1997। ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট 1997 পাস হওয়ার আগে ভারতবর্ষের
অন্যতম শিক্ষিত একটি রাজ্য কেরালা। 1985 সালে অ্যাডভোকেটস ক্লার্কস ওয়েলফেয়ার ফান্ডের খানিক, এবং সেই কেরালার অ্যাডভোকেটস ক্লার্কস ওয়েলফেয়ার ফান্ডের অনুযায়ী সেখানে কোনো অ্যাডভোকেটস ক্লার্ক মারা গেলে তার পরিবারকে একটা মোটা টাকা, সেটা 10 লক্ষ হতে পারে, বর্তমানে 15 লক্ষ হতে পারে, একটা মোটা টাকা দেওয়ার বন্দোবস্ত সরকারের পক্ষ থেকে করা হয়, যাতে সেই লোক তার বিবাহ উপস্থিতিতে তার পরিবারটা অন্তত ভালো করে বেঁচে থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 97 সালে বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্টের প্রস্তাব মানা হলো এবং সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব পাশ হয়ে গেল, রাজ্যপালের স্বাক্ষর হলো সেই প্রস্তাব, সেই আইনটা আইনে পরিণত হলো। এবং তারপরে গেজেট পাবলিকেশন যখন হলো, আমরা গেজেট পাবলিকেশনের কপি যখন পেলাম, আমরা দেখলাম আমরা সরকারের কাছে যা চেয়েছিলাম আমরা তা পাইনি। আমরা কি পাইনি? আমরা পাইনি আমাদের স্টেট কাউন্সিল গঠনের মতো পরিষ্কার করে লেখার মতো পাইনি। আমরা পাইনি, আমরা পাইনি যে আমাদের ল ক্লার্কদের সরকারি খরচে বসার বন্দোবস্ত করে দিতে হবে। আমরা আমাদের বসার জায়গা, পানি জনের বন্দোবস্ত, আমাদের স্বাস্থ্য বীমা, আমাদের দলিলে স্বাক্ষর করার যে অনুমতি, যে অধিকার, আমাদের যে এফিডেভিট করার অধিকার, এগুলো আমাদের দেওয়া হলো না। আর কি দেওয়া হলো না? আমাদের যে বিএলআরও যে সাথী ভাইয়েরা আছে, ভূমি সংস্কার দপ্তরে, রেজিস্ট্রেশন দপ্তরে যে সাথী ভাইয়েরা আছে, পরিবহন দপ্তরে যে সাথী ভাইয়েরা আছেন, তাদেরকে ল ক্লার্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হলো না। আর কি হলো? উকিল বাবুদের বন্ধন থেকে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু বলা হলো যে 3 বছর অন্তর অন্তর এই আইন, এই এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা দেওয়া হবে, সেটা 3 বছর অন্তর অন্তর রিনিউ করতে হবে। তারপর আমাদের দাবি দেওয়া না পাওয়ার জন্য এই সংগঠন, এই শ্রেণী মানুষ গণসংগঠনের যে আন্দোলন, সেই আন্দোলন আরো তীব্রতর হতে শুরু করলো, সরকারের উপরে চাপ পাড়তে শুরু করলো। 2002 সালে আবার অ্যামেন্ডমেন্ট এলো। অ্যামেন্ডমেন্টের পরে 2002 সালে আবার রুলস করি বলো, সেখানেও আমরা দেখলাম অনেক কিছু পেলাম না। সর্বশেষ সামনে একটা দাজর ঝুলিয়ে রাখার মতো আইন আমাদের দেওয়া হচ্ছে বারবার। আবারও আমরা চূড়ান্ত ভাবে প্রস্তুতি দিয়ে, যখন একেবারে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, আর সরকারের যখন বিহার দশা, থাকবে কি থাকবে না এরকম একটা সিচুয়েশনে, সেই সময় সরকার বুদ্ধি স্বীকার করলো এবং 2006 সালে আবারও এই আইনের অ্যামেন্ডমেন্টটা হলো, এবং সেখানে ভূমি সংস্কার দপ্তর, পরিবহন দপ্তর, রেজিস্ট্রেশন দপ্তরে কর্মরত সাথী ভাইদের ল ক্লার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। 2007 সালে রুলস তৈরি হলো। 2008 সালে আমাদের কাউন্সিল তৈরি হলো। আমাদের প্রথম কাউন্সিল অফিস দেওয়া হলো আলিপুরপুর চত্বরের একটা পুরো কানার ঘর, নোংরা আবর্জনায় ভর্তি ঘর। আমাদের তৎকালীন সময়ে যারা নেতৃত্ব ছিলেন, চঞ্চল কুমার বোস, আমাদের তৎকালীন সময়ে যিনি তারা ছিলেন সৌরভ আলী, তৎকালীন সময়ে প্রদ্যুৎ মুখার্জি, সেই ঘর বেশ কয়েক সপ্তাহ চেষ্টায় পরিষ্কার করে তারপরে সেটা অফিসের রুম দিয়েছিল। সরকার আমাদের অফিস তৈরি করার জন্য কোনো পয়সা দেয়নি। তারপরে সেখানে কিছুদিন অফিস ছিল, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে কিরণদামের 7 তলায় ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস স্টেট কাউন্সিলের অফিস শুরু হলো। 2008 সালে প্রথম কাউন্সিল বোর্ড তৈরি হলো, এবং সেই বোর্ড যখন তৈরি হলো, সেখানে সমস্ত যে সমস্ত ল ক্লার্ক সংগঠন ছিল তাদের প্রতিনিধিদের নিয়ে সেখানে একটা বোর্ড তৈরি হলো প্রহসন চালানোর জন্য। সেই প্রথম কাউন্সিল যখন তৈরি হলো, সেখানে এনরোলমেন্ট কমিটির যিনি সেক্রেটারি ছিলেন তিনি সৌরভ আলী, অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং তিনি সেখানে এনরোলমেন্ট কমিটি সেক্রেটারি হয়েছিলেন। পশ্চিমবঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট নিয়ে একটি মাত্র বই বাজারে আছে, সেটা আমাদের সংগঠনের নেতা সৌরভ আলীর লেখা।
2008 সাল কাউন্সিল গঠন হলো। 1996 সালে বীজ বপন হয়েছিল অল ইন্ডিয়া একটি সর্বভারতীয় সংগঠন তৈরি করা। আমাদের তৎকালীন সময় যারা পূর্বসূরি ছিলেন তারা ভাবলে পশ্চিমবঙ্গের তো একটা হিলে হলো, কিন্তু সারা ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের একটা আইন চাই। সারা ভারতবর্ষে সেই আইন আনার জন্য একটি সর্বভারতীয় সংগঠন চাই। 1996 সালে তৎকালীন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের নেতৃত্বরা বলেছিলেন সর্বভারতীয় ক্ষেত্রে যদি কোনো সংগঠন তৈরি হয়, বিভিন্ন দেশে বিভিন্ন প্রাদেশিক সংগঠনগুলো সেই সংগঠনের ছাতার তলায় আসবে, পশ্চিমবঙ্গ ল তার অ্যাসোসিয়েশন তাই করবে। নদ্যুপ মুখার্জি বললেন যে আমার তো আর বয়সের ঘরে, আমি অসুস্থ, আমি আর বাইরে বেরোতে পারবো না, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে একটি সংগঠন প্রয়োজন আছে। তাই আমাদের যারা উত্তরসূরি পূর্বসূরি ছিলেন তাদের কয়েকজনকে বলতে তোমরা সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠন করার জন্য প্রস্তুত হও। 2008 সাল থেকে আমাদের যারা নেতৃত্ব ছিলেন তৎকালীন সময়ে একটা টাটা সুমো, ভাঙা টাটা সুমো নিয়ে পেছনের দিকিতে কেরোসিন, স্টোভ, চাল, ডাল, সবজি, এসেন্সিয়াল গ্রোসারি নিয়ে বেরিয়ে পড়লে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে। 18টি রাজ্যে তারা পৌঁছে গেলেন। সেখানকার ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্টের অ্যাডভোকেটস ক্লাবটা বললে আমরা আপনাদের সংগঠনের ছাতার তলায় আসতে চাই। 2010 সাল 14ই জানুয়ারি কলকাতা যাদবপুর স্টেডিয়াম, তৎকালীন পশ্চিমবঙ্গের ল সেক্রেটারির উপস্থিতিতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। অল ইন্ডিয়া ল ক্লাব ফেডারেশনের জন্ম হলো 14ই জানুয়ারি। ভারতবর্ষের ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হলো। 2010 সালে সংগঠনের জন্ম লগ্নে প্রথম আমাদের দাবি ছিল যে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের যে দাবি, সেই দাবি আমাদের যেভাবে হোক ছিনিয়ে আনতে হবে। তৎকালীন সময়ে কেন্দ্রীয় যা ল মিনিস্টার ছিলেন সেই কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশি এবং তারপরে বীরাপ্পা মৈত্রী, তাদের সঙ্গে আমাদের সংগঠনের তৎকালীন নেতৃত্বরা দফায় দফায় করেছিল, বোঝানোর চেষ্টা করেছিল, এবং তারপরে ইউপি এবং সেই সময়ে মত স্বীকার করে বলেছিল হ্যাঁ আপনাদের জন্য একটি আইন আনার প্রয়োজন। 2011 সাল ভারতবর্ষের পার্লামেন্টে অল ইন্ডিয়া অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাক্ট এবং অল ইন্ডিয়া অ্যাডভোকেটস ক্লার্কস ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট পেশ হলো। আমরা বারবার বুঝেছিলাম অ্যাডভোকেটস ক্লার্ক নয়, ল ক্লার্ক। যাই হোক, মন্দের হলো যেটুকু দেয় সেটুকু, এবং সেই আইনটা পেশ হলো 2011 সালে আমাদের পার্লামেন্টে। এবং একটি আইন, এই ধরনের আইন যে মানে স্টেট ম্যাটার নিযুক্ত আছে, সেই আইনকে এরকম পেশ করা হয়, পেশ করার পরে তারপরে চূড়ান্তভাবে আইনে পরিণত করতে হয়, তখন ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের কনসার্ন দরকার হয়। সেই প্রসিডিওরের জন্য ভারতবর্ষের সমস্ত রাজ্যে সেই আইনকে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই 25 সালে দাঁড়িয়েও, এই 14 বছর অতিক্রান্ত হওয়ার পরেও ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য থেকে সেই অল ইন্ডিয়া অ্যাডভোকেটস অ্যাক্ট, অ্যাডভোকেটস ক্লাবস অ্যাক্ট এবং অল ইন্ডিয়া অ্যাডভোকেটস ক্লাব ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট, সেই আইনের যে খসড়া, সে আইনের যে কপি বিভিন্ন রাজ্য থেকে এখনো তাদের মতামত পাঠায়নি কেন্দ্রীয় সরকারের কাছে। কারণ বিভিন্ন রাজ্যে যারা এই কাজটি করবে সেই সমস্ত ল সেক্রেটারিরা, এমনকি কেন্দ্রের ল সেক্রেটারিরা, এরা সব একটা সময়ের নাম করা যাত্রী উকিলবাবু ছিলেন। এবং বেশ কিছু উকিলবাবু আজকের দিনে দাঁড়িয়ে অম্বুজবাবুরা আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু বেশ কিছু উকিলবাবুরা চান না যে আমাদের এই সেনেটর আপগ্রেডেশন হোক, মাথা উঁচু করে বাঁচুক। অল ইন্ডিয়া ল ক্লাস ফেডারেশন একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে,
আমাদের সংগঠন কোথায় তৈরি হবে, কোথায় তৈরি হবে না, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই শ্রেণীর মানুষ যেখানে যেখানে আছে, তারা যেন প্রত্যেকেই মাথা উঁচু করে সম্মানের সাথে এই শ্রেণীর মানুষ হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সততার সঙ্গে মানুষকে পরিষেবা দিয়ে এই কাজ করতে পারে। কারোর কাছে মাথা নিচু করে নয়, সেটা কোনো রাজনৈতিক দলের কাছেও নয়, প্রশাসনিক ব্যক্তির কাছে নয়, কোনো অফিসারের কাছে নয়। অল ইন্ডিয়া ল ক্লাব ফেডারেশন সেই সংগঠন, ভারতবর্ষ যেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে একে মিলন মহান। অল ইন্ডিয়া ল ক্লাব ফেডারেশন হলো সেই সংগঠন যেখানে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, পার্টি নির্বিশেষে আমরা সবাই লতার। আমরা বিভিন্ন ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, প্রত্যেকের নিজস্ব অধিকার আছে, সেটা ভারতবর্ষের সংবিধানে গণতান্ত্রিক অধিকার। কিন্তু যখন আমরা এই সংগঠনের আলোচনায় বসি, সংগঠনের মিটিং এ বসি, আমাদের একটাই পরিচয়, আমরা লতনার। সেই লক্ষ্য নিয়ে সংগঠন এগিয়ে চলেছে। আমাদের পাশের রাজ্য অনেক করে তৈরি হয়েছে ঝাড়খণ্ড, সেখানে ওয়েলফেয়ার কন্ডাক্ট চালু হয়েছে, বিহারে চালু হয়েছে, উড়িষ্যায় চালু হয়েছে, তামিলনাড়ু চালু হয়েছে, রাজস্থানে চালু হয়েছে, অথচ আমরা এখনো পর্যন্ত ওয়েলফেয়ার কন্ডাক্ট পেলাম না। বিভিন্ন সংগঠন থেকে এবং কাউন্সিল থেকে কয়েক মাস আগে আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে স্মারকলিপি আকারে দেওয়া হয়েছে, প্রস্তাব আকারে দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ল ক্লাবস অ্যাক্টে বেশ কিছু জায়গায় সংশোধন প্রয়োজন এবং সেই অ্যামেন্ডমেন্ট যাতে পশ্চিমবঙ্গের বিধানসভায় আনা হয় এবং সেই সাথে যাতে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও লকডাউন মারা গেলে অন্তত 10 লক্ষ টাকা তার পরিবার সরকার থেকে সহায়তা পায়, তার জন্য ওয়েলফেয়ার ফান্ড আনা। আইনমন্ত্রী কথা দিয়েছে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে এবং মুখ্যমন্ত্রী অনুমতি দিলেই কিন্তু বিধানসভায় নতুন আইন আনবে ওয়েলফেয়ার ফান্ডের জন্য এবং 97 সালের যে ল ক্লাবস অ্যাক্ট সেখানেও কিছু জায়গা সংশোধন করবেন। ল ক্লাবস অ্যাক্টকে আমরা পেলাম, কিন্তু সেখানে আমরা কি পেলাম? সেখানে বলা হলো 2007 সালের যে রুলস, সেই রুলস অনুযায়ী 2008 সালে কাউন্সিল গঠন হলো এবং সেখানে যে নিয়ম কানুন গুলো আছে সেখানে বলা একজন লকনাথ হতে হলে তাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। একজন লকনাথ হতে হলে তাকে উকিল বাবদ থেকে মিনিমাম 5 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। একজন লকনাথ হতে হলে তার এলাকার কোনো রেজিস্টার্ড লোক তাকে থেকে একটা রেকমেন্ডেশন দিতে হবে যে তুমি ভালো না খারাপ। আর কি করতে হবে? মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, নিজের আধার কার্ড, ভোটার কার্ড, নিজের পাসপোর্ট সাইজ অটো 2 কপি নিয়ে কাউন্সিল অফিসে যেতে হবে অথবা কোনো সংগঠনের মাধ্যমে ল ক্লাব লাইসেন্স পাওয়ার জন্য প্রসেস করতে হবে। প্রথমে এ ফর্ম ফিল আপ করতে হবে, এ ফর্মে যে স্ক্রুটিনি হবে, সেই স্ক্রুটিনি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বি ফর্ম জমা করার জন্য বলা হবে। সেই বি ফর্মের সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে TR7 বা গ্রিক্সের চালান দিতে হবে, নিউজ পেপারে ডিক্লারেশন দিতে হবে এবং তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাকে ল ক্লাব সার্টিফিকেট বা এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে। এই এনরোলমেন্ট সার্টিফিকেট আর কি করবে? পুরুলিয়ায় অনেকেই আছেন দেখেছি দিয়ে একটা সার্টিফিকেট পেয়েছে, কিন্তু তিনি জানেন না এটার গুরুত্বটা কি। এই এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে আপনি যদি কোর্টে কাজ করে, আপনি কোর্টে যে কোনো কেসে আপনার উকিল বাবুর কাছে যে কেস আছে যে কোনো কেসে আপনি হাজিরা ফাইলিং করতে পারবে, আপনি যে কোনো কেসের ডেট দিতে পারবেন, আপনি যে কোনো কেসের অর্ডার শিট তুলতে পারবেন, আপনি যে কোনো কেস রিপোর্ট তুলতে পারবেন, আপনি থানায় গিয়ে পোস্টমর্টেম রিপোর্ট তুলতে পারবেন,
আপনি থানায় কি এফআইআর এর কপি তুলতে পারবেন? আপনার যদি বেল ওয়ারেন্ট হয়, তাহলে আপনার বেল ওয়ারেন্টও আপনি যেখানে মনে করবেন সেখানে প্রয়োগ করতে পারে। আমাদের এই শ্রেণীটা এতটা প্যান্দা নয়। অমূলবাবু আছেন এখানে ভালো করে জানে যে পুলিশরা রাস্তায় ধরে আমাদের কাছ থেকে বাইকে বিভিন্ন রকম কাগজপত্র দেখতে চায়, অনেক সময় ফাইন করে। ওই পুলিশরাও কোথাও আমাদের কাছে বাধাপ্রাপ্ত। কারণ একটা পুলিশ যদি অ্যারেস্ট হয়, আমাদের এই ল ক্লার্কদের বেল করলে ছাড়া পায়, জামিন পায়। একজন অ্যাডভোকেট যদি অ্যারেস্ট হয়, এই ল ক্লার্কদের বেল ওয়ারেন্টে জামিন পায়। আরো আইনে বলা হয়েছে যে আপনি উকিল বাবু ছাড়া নিজে এফিডেভিট করতে পারবেন। উকিল বাবুর যেখানে সিগনেচার হয়, সেখানে একজন ল ক্লার্ক সিগনেচার করে আপনি এফিডেভিট করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন জায়গার বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন আমাদেরকে বাধা দিয়েছে, আমাদের সেই অধিকার থেকে এখন আমাদের বঞ্চিত হয়ে গেছে। এই দাবি চাইতে গিয়ে শিয়ালদা কোর্টে যখন জজ সাহেবের কাছে ডেপুটেশন হচ্ছে, জজ সাহেব পাল্টা আমাদের যে ল ক্লার্কটা আছে তাদের নামে কমপ্লেন করলেন। কি কমপ্লেন করলেন? নাই ল ক্লার্ক হয়ে এসে আমার টেবিল চাপতেছে, ভাঙচুর করেছে। পাল্টা আমাদের ল ক্লার্করা অ্যারেস্ট করলে। সেখানে আজকের দিনে আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ কুমার সিং, শিয়ালদা বোর্ডের লোকটা, তার নামে মামলা হয়েছিল। আবার ওখানে এবার আরেকজন নেতৃত্ব রতন দা, যিনি আজকে মহোদয় করতে নেই, তার নামেও মামলা হয়েছিল এবং লালবাজার থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমরা এখনো পর্যন্ত আমাদের আইনের পূর্ণাঙ্গ অধিকার পাইনি। এর জন্য আরো আমাদের সংগঠিত হতে হবে এবং কিন্তু আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টা দেখতে হবে। এটা গেল কোর্ট মেটার। আপনি বিএলআর অফিসে কি কাজ করবেন? যে কোনো রেভিনিউ অফিসার অথবা অথরিটির সামনে আপনি আপনার ক্লায়েন্টের পক্ষে যে কোনো কেস, মিস কেস, মিউটেশন কেস, কনভার্সন কেস, যে কোনো কেস আপনি ফাইলিং করতে পারবে। সেই কেসের হেয়ারিং করতে পারবে। যে কোনো কেসের অর্ডার শিট তুলতে পারবেন, আরওআর তুলতে পারবেন, পিআই তুলতে পারবেন এবং যে কোনো প্রসেসে আপনি পার্টিসিপেট করতে পারবেন অন বিহাফ অফ ইওর ক্লায়েন্ট। রেজিস্ট্রি অফিস হলে আমাদের কি অধিকার দেওয়া হতো? যখন আমাদের কাউন্সিল গঠন হলো, তখন পশ্চিমবঙ্গের দলিল লেখক সমিতি আমাদের বিরুদ্ধে মামলা করলে, সরকারের বিরুদ্ধে মামলা করলে। কি মামলা করলে? যে এই লক নাগরা যদি দলিলে মুসাবিদা কর্ম শুরু করে দেয়, তাহলে আমাদের পেটের আর ভাত জোগাড় হবে না। এই পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি 5 বার মামলা করলে যাতে ল ক্লার্করা দলিলের কাজ করতে না পারে, কিন্তু হাইকোর্ট তার লেটেস্ট অর্ডারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে একজন ল ক্লার্ক দলিল ড্রাফট করতে পারবে, দলিল টাইপ করতে পারবে, দলিল প্রিন্ট আউট করে দাতা বইটা সই করাতে পারবে, 10 আমিলের ছাপ নেবে, ফটো লাগাবে, টিসিআর কাটবে, গ্রিপসের চালান কাটবে এবং সেই দলিলটা সমূহ রেডি করে অফিসে প্রডিউস করার আগে যে কোনো উকিল বাবুর থেকে শুধু মুসাবিদাকরণটা করে নেবে। এই মুসাবিদাকরণের অভিজ্ঞতা আমাদের দেওয়া হয়নি। এটাও আগামী দিনে আমাদের অর্জন করার লক্ষ্যে আন্দোলন জাজ রাখবে। এবং তারপর অফিসে যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করতে পারবে একজন ল ক্লার্ক। সেই দলিলের ডেলিভারি দিতে পারবে, সার্টিফাইড কপি তুলতে পারবে, সার্চিং করতে পারবে, কোয়ারি করতে পারবে, সমস্তটাই একজন ল ক্লার্ক করতে পারবে। পরিবহন দপ্তরে আমরা কি কাজ করতে পারবো? আমরা ড্রাইভিং লাইসেন্সের কাজ করতে পারবো, আমরা
ভিট সার্টিফিকেটের কাজ করতে পারবো, আমরা পলিউশন সার্টিফিকেটের কাজ করতে পারবো, আমরা মালিকানা হস্তান্তর যেটা হয় সেটার কাজ করতে পারবো। এই সমস্ত কাজগুলো আমরা পরিবহন দপ্তরের অফিসে করতে পারবো। যে সমস্ত ফাইন গুলো মেটা হয় পুলিশের তরফ থেকে সেগুলোর আমরা সুরাহা করতে পারবো। এই এতগুলো অধিকার আমাদের দেওয়া হয়েছে একটা আইনের মধ্য দিয়ে, তার মধ্যে দুই একটা অধিকার থেকে আমরা এখনো বঞ্চিত, আরো কিছু অধিকার আমাদের দাবি তো করতে আছে। তাই এই পেশা অত্যন্ত সম্মানের পেশা। আপনারা যারা এই পেশায় আছেন কেউ পুরানো কেউ নতুন, কিন্তু এই পেশাটার মধ্যে যে আনন্দ আছে, মানুষের দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সুরাহা করে দেওয়াতে যে আনন্দ আছে, যে আনন্দ সমাজের অনেক কাজের মধ্যে নেই। এবং আমরা গর্ব করে বলতে পারি আজকের পশ্চিমবঙ্গে অ্যাডভোকেট ক্লাব নেই, কিন্তু প্লান্টস অ্যাডভোকেট আছে। কারণ আমরা কোর্টে গেলে আমাদের কাছে জুনিয়র অ্যাডভোকেটরা জিজ্ঞাসা করে যে দাদা মামলা আছে নাকি, নতুন কেস আছে নাকি, আমাদের চেম্বারে আসে, তিনি অ্যাম্পার বলেও দেখা করে যায় এবং আমাদেরকে ফোন করে বলে আজকে দলিল আছে নাকি, সই করতে হবে, কারণ সে সই করলে সে তার সাম্মানিকটুকু পাবে। আজকে যারা নতুন অ্যাডভোকেট ইন্টার্নশিপ ঠিকমতো করেনি, কোনোভাবে একটা ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিয়ে বাদ থেকে এনরোলমেন্ট পেয়ে গিয়েছে, এখন ওই রেডি ফরম্যাট পাওয়া যায় মামলা, সেখানে রেডি ফরম্যাট দিয়ে আমাদেরকে মামলা সাজাচ্ছে, সাজাতে গিয়ে মামলা হেরে যাচ্ছে, তারাও আমাদের থেকে পরামর্শ নেয়। একজন লক না যতটা মনোযোগের সঙ্গে যতটা নিখুঁত ভাবে একটা মামলার ড্রাফটিং করতে পারে, সেই সময়টা কিন্তু উকিল বাবুদের নেই। খুব কম উকিল বাবুর আছে যাদের মামলা কম। অর্থাৎ মাথা উঁচু করে সিট দ্বারা শক্ত রেখে কাজ করার জন্য আজকের এই সংগঠন এগিয়ে এসেছে। আপনারা এক পা এগোলে আমরা 10 পা এগিয়ে যাব। আপনাদের যে সরকারি স্বীকৃতি, সেই স্বীকৃতি আমরা আদায় করে দেবো লাইসেন্সের মাধ্যমে। আপনাদের সংগঠন আপনাদের আই কার্ড দিয়েছে, সেখানে সংগঠন স্বীকৃতি দিয়েছে যে আপনারা লগ লাল, এরপরে সরকারি স্বীকৃতি খুব প্রয়োজন আছে। অল ইন্ডিয়া ল ক্লাব ফেডারেশনটা কি? একটা সর্বভারতীয় অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি 2010 সালে জন্ম, কিন্তু আপনারা বলবেন এতদিন কোথায় ছিলেন? 15 বছর। আমিও বলবো একই কথা। 2010 সালে যখন এই সংগঠনের জন্ম হয়, আমি একটি বিকেলারও অফিসের একটি নতুন ইউনিট তৈরি করেছিলাম, প্রতিষ্ঠাতা সেটা। সেই ইউনিটটার আমি সেক্রেটারি ছিলাম। আমাকে বলা হয়েছিল যে আপনাকে পাশের ইউনিট গুলো তৈরি করতে হবে। সেই মতো জেলায় বিভিন্ন ইউনিট আমি তৈরি করেছিলাম এবং জেলার প্রথম সম্মেলনটা দক্ষিণ 24 পরগনায় আমি করেছিলাম। আমাদের জেলা সম্পাদক করা হয়েছিল, আমি দুবারের জেলা সম্পাদক। 2022 সালে যখন আমাদের সংগঠনের তৃতীয় রাজ্য সম্মেলন বহরমপুরে, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কালেক্টরেট কমিউনিটি হলে হয়, সেই সময় আমাদের সংগঠনের যে পরিসংখ্যান ছিল, দক্ষিণ 24 পরগনা জেলা ছিল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে একটি জেলা কমিটি ছিল, মুর্শিদাবাদ জেলা কমিটি ছিল, হাওড়ায় আমাদের জেলা কমিটি ছিল না, কিন্তু উলুবেড়িয়ায় আমাদের ভালো সংগঠক ছিল, উত্তর 24 পরগনায় আমাদের জেলা কমিটি ছিল না, কিন্তু ব্যারাকপুরে আমাদের সংগঠন ছিল। আর বকলি জেলা কমিটিটা তখন আমার যোগাযোগে সদ্য তৈরি হয়েছিল। এই ছিল আমাদের সংগঠন। তৎকালীন সময়ে যারা নেতৃত্ব দিয়েছে কার্য স্তরে, তারা বয়সের ভারে হোক আর আধুনিক প্রযুক্তির ব্যবহার না জানার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, কলকাতা কেন্দ্রিক সংগঠনটা তৈরি করেছিলেন। হয়তো ওই সময়ের মধ্যে ওইটুকুই তারা করতে পেরেছে। তারপর 22 সালে আবারও, আগের তিনি রাজ্য সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র মণ্ডল, তিনি আবার 2022 সালে রাজ্য সম্মেলনে
রাজ্য সম্পাদক হন। উনি চলে যাওয়ার পরে আমাদের রাজ্য কমিটি বসে 2023 সালের সেপ্টেম্বর মাসে বসে ঠিক হয় যে সংগঠন সুভাষবাবু যেভাবে চালাতেন সেভাবে কোনো একজন ব্যক্তির পক্ষে সংগঠন চালানো সম্ভব নয়, কারণ উনি রাজ্য স্তরে কোনো নতুন নেতৃত্ব তৈরি করেননি যার হাতে সংগঠনের দায়িত্ব দেওয়া যায়। আলোচনা করে ঠিক হলো পরবর্তী রাজ্য সম্মেলন পর্যন্ত দুইজনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন পরিচালনা করতে হবে। একজনকে দায়িত্ব দেওয়া হলো কলকাতার আলিপুর দক্ষিণ 24 পরগনার যে সদর কোর্ট আলিপুর কোর্ট থেকে, আর একজনকে মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট থেকে। এরা দুজন মিলে দীর্ঘ 9 মাস যাবত একে অপরের প্রতি দোষ দেখিয়ে সংগঠনের ডাককে তলানিতে নামিয়ে দিয়েছিল। আমাকে 2024 সালে ডাকা হলো যে তোমাকে জেলায় করে থাকলে হবে না, তোমাকে রাজ্যের সংগঠনের হাল ধরতে হবে। কারণ সুভাষ মণ্ডল 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার সাথেই আলোচনা করতে আমার বাড়িতে যেতে, আমি ওনার বাড়িতে যেতাম এবং ওনার সঙ্গে বহু জায়গায় গিয়েছি। সাংগঠনিক পরিকল্পনার বিষয়টা আমি জানতাম। 24 সালে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় তখন সংগঠনের ভগ্নদশা। আমি একটা ক্রীড়া কাগজ পর্যন্ত সংগঠনের পাইনি, যেটা নিয়ে আমি এগিয়ে যাব। সেপ্টেম্বর মাসে সংগঠনের দায়িত্ব পাই। অক্টোবর মাসটা পুরো ফেস্টিভ্যাল মান্থ। নভেম্বর মাস থেকে সংগঠনের কাজ শুরু করি। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক 1 বছর এই সংগঠনের জন্য পশ্চিমবঙ্গের 22টা জেলায় আমি গেছি এবং 22টা জেলায় শুধুমাত্র কালিম্পং বাদে পশ্চিমবঙ্গের 22টা জেলায় সংগঠনকে ছড়িয়ে দিয়েছি। সংগঠনকে পশ্চিমবঙ্গের 70টা সাব ডিভিশনের মধ্যে 59টা সাব ডিভিশনে সংগঠনকে ছড়িয়ে দিয়েছি। এবার আগামী দিনে 2026 সালে এই সংগঠন যখন রাজ্য সম্মেলন করবে তখন 3-4টে জেলা নিয়ে নয়, তখন মিনিমাম 20টা জেলা নিয়ে জেলা কমিটি দিয়ে রাজ্য সম্মেলন করবে এবং 23টা জেলার 23টা জেলাতে প্রতিনিধি থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অন্য সংগঠনের থেকে আমরা অনেক জেলায় বৃহত্তর সংগঠন। আলিপুরদুয়ারে 6টা ব্লক, 6টা ব্লকেই আমাদের সংগঠন, অন্য কোনো সংগঠন নেই। অন্য একটি সংগঠন আছে, তারা কোর্টের মধ্যেই সীমাবদ্ধ। পুরুলিয়ার ক্ষেত্রে বলি, পুরুলিয়ায় যে আমরা প্রত্যন্ত ব্লক তুলে সংগঠন করতে পারছি, এখানেও অন্য কোনো সংগঠন নেই। এবং আমাদের যে রুলস সেটা স্পষ্ট বলা হয়েছে, একজন লাইসেন্স বিহীন কাউকে যদি কোনো কারণে অ্যারেস্ট করা হয় তাকে 6 মাস জেল থাকতে হবে। কেউ সে কাজ করতে পারবে না কখনো। সেই জন্য বলছি বন্ধু, সরকারি স্বীকৃতি যে লাইসেন্স সেটা আপনারা যে কোনো ভাবে করে নিন। সরকার পশ্চিমবঙ্গে একমাত্র এই সুযোগ দিয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। তারপরে সংগঠনটা আমি কি করেছি, সংগঠনের বেশ কিছু কাগজপত্রে ঘাটতি ছিল, সেগুলো একটা সলিসিটর ফান্ডের সঙ্গে বসে দফায় দফায় সেই কাগজপত্রগুলো ঠিক করে সরকারের থেকে অনুমোদন পাওয়াতে হয়েছে। ভারতবর্ষের একমাত্র ল ক্লার্ক সংগঠন হিসেবে আমরা এই অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের ওয়েবসাইট AISCF.com চালু করতে পেরেছি। ভারতবর্ষের একমাত্র ল ক্লার্ক সংগঠন হিসেবে ISO রেজিস্ট্রেশন করতে পেরেছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের সার্টিফিকেট 26,000/2010। ভারতবর্ষের একমাত্র সংগঠন হিসেবে আমরা এর সাথে ভারতবর্ষে ল ক্লার্কদের স্বাস্থ্য বীমার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করে গত 28শে মার্চ আমরা ESI পরিষেবাটা ছিনিয়ে আনতে পেরেছি। তাই আমরা ল ক্লার্কদের জন্য আগামী দিনে একাডেমি আমাদের সংগঠনের পক্ষ থেকে শুরু করবো, ল ক্লার্ক একাডেমি। সেখানে কোড মেটার শেখানো হবে, সেখানে DLRO মেটার শেখানো হবে, সেখানে রেজিস্ট্রেশন মেটার শেখানো হবে, RTO মেটার শেখানো হবে। এটাও ভারতবর্ষের প্রথম যেটা আমরা করতে চলেছি। আমাদের সংগঠনের সঙ্গে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা যুক্ত আছে।
রাজনৈতিক রং পরিহার করে আমাদের সংগঠনের সঙ্গে এক্স জাস্টিস পর্যন্ত যুক্ত আছে, এক্স আইএএস আইপিএস পর্যন্ত যুক্ত আছে, ল্যান্ড ডিপার্টমেন্টের এক্স ডেপুটি ডিরেক্টর যুক্ত আছে। আমাদের যেমন কেন্দ্রীয় সরকারের কাছে অল ইন্ডিয়া ল ক্লাস অ্যাক্ট এবং অল ইন্ডিয়া ল ক্লাস ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট চাই, আবার রাজ্য সরকারের কাছে আমাদের 1997 এর ওয়েস্ট বেঙ্গল ল ক্লাস অ্যাক্টের কিছু পরিবর্তন চাই, সংশোধন চাই, আবার ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট চাই। আমরা তো সরকারের বিরোধী নয়, আমরা সমস্ত স্তরের সরকারের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে অপারেশন করে আমরা আন্তর্জাতিক এগিয়ে দিয়ে দিতে চাই, বার্তাকে পৌঁছে দিতে চাই।